স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের 2 বছরেও নিহত ও আহতদের স্বজনদের মেলেনি যথাযথ ক্ষতিপূরণ। সরকার ও বিজিএমইএ থেকে সহায়তা মিললেও তাকে ক্ষতিপূরণ দিতে বলতে নারাজ শ্রমিক নেতারা। ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়া চলছে উল্লেখ করে বিজিএমইএ বলছে, মালিক দেলাওয়ার হোসেনের শাস্তির বিষয়টি আদালতে বিচারাধীন আছে। 24শে নভেম্বর 2012 সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরিন ফ্যাশনসে আগুন লেগে মারা যায় 112 জন শ্রমিক, গুরুতর আহত হয় 2 শতাধিক। ঘটনার পর 3টি ধাপে নিহত 109 পরিবারকে সরকার ও বিজেপির পক্ষ থেকে দেয়া হয় 7 লাখ টাকা করে। আহতদের চিকিৎসা সেবা বাবদ দেয়া হয় 1 লাখ টাকা। তবে একে ক্ষতিপূরণ বলতে নারাজ শ্রমিক নেতারা। তাদের মতে শ্রম আইন অনুসারে ক্ষতিপূরণ হবে 20 থেকে 25 লাখ টাকা। একজন মানুষ কতদিন বেঁচে থাকবে সেই হিসাবে এবং তার যে কর্মক্ষমতা কতদিন থাকবে এইভাবেই তো মানে আইনের মধ্যে বলা আছে যে তাদেরকে এইভাবে ক্ষতিপূরণ দেওয়া, আর এটা যেটা দেওয়া হয়েছে এটা অনুদান দেওয়া হয়েছে। এ বিষয়ে বিজিএমইএ বলছে, মালিক ও বিদেশি ক্রেতাদের কাছ থেকে পাওয়া টাকাই দেয়া হয়েছে ক্ষতিগ্রস্তদের। এখনও নিহত 59টি পরিবারকে দেয়া হচ্ছে বেতন ভাতা। তারা মারা যাওয়ার পরে তারা যেই স্যালারিটা পেত সেই স্যালারিটাও আমরা আগামী 10 বছর পর্যন্ত বিজেপি থেকে আমরা দিব। যদি কেউ মনে করেন যে তারা এগুলোর থেকে বঞ্চিত আছে, তারা আমাদের সাথে বিজেপির সাথে যোগাযোগ করতে পারে। এদিকে এ ঘটনায় এখন 6 মাসের অন্তর্বর্তী জামিনে আছেন মালিক দেলোয়ার হোসেন। শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে তার বিচার দাবি করা হয়। আইন তার নিজস্ব গতিতেই চলবে। আইন যদি মনে করে তাকে জেলে যেতে হবে, তাকে জেলে যেতে হবে। আইন যদি মনে করে তাকে জেলে যেতে হবে না, জেলে যেতে হবে না। এটার উপরে কিন্তু আমার বা আপনার বলার কিছু নেই। তবে এ ঘটনায় পোশাক শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে মালিকদের মধ্যে সচেতনতা আরো বেড়েছে বলে স্বীকার করেছেন ব্যবসায়ী এ নেতা। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে এখন সরাসরি যোগ দিচ্ছেন তাজরিন ফ্যাশনসের কর্ণধার ও তোবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন। জনাব দেলোয়ার হোসেন, স্বাগত। আমরা প্রথমেই জানতে চাইব, যে অভিযোগটি করা হচ্ছে যে ক্ষতিপূরণ এখনো পর্যন্ত দেয়া হয়নি, এইটি কি ঠিক আপনার জানা তথ্য মতে? না, এখানে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি নিহত পরিবার যারা আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত তাদেরকে সমবেদনা জানাচ্ছি। তবে আমি বুঝতে পারতেছি না যে তারা কোন ক্ষতিপূরণটা চাচ্ছে। একটা আমাদের গভর্নমেন্ট যে ল, একটা ফ্যাক্টরিতে কোনো লোক কর্ম অবস্থায় যদি মৃত্যুবরণ করে 1 লক্ষ টাকা, আমরা সেটা তো দিয়েছি এবং আমাদের সাথে মাননীয় প্রাইম মিনিস্টার। আপনি নিজে দিয়েছেন, অর্থাৎ আপনাদের ফ্যাক্টরি থেকে দেওয়া হয়েছে এটা? জি, 1 লক্ষ টাকা করে যারা নিহত হয়েছে তাদেরকে দেওয়া হয়েছে এবং আমাদের বিজিএমই পক্ষ থেকে আমাকে সহযোগিতা করছে, যেটা আহতদেরকে 1 লক্ষ টাকা করে দিয়েছেন। এবং আমাদের 2টা বাইরে কাজ চলতেছিল সেই সময়, তারাও 1 লক্ষ 2 লক্ষ টাকা দিয়েছেন। আর সব মিলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 7 লক্ষ টাকা করে দিয়েছেন। এই ধরনের দুর্ঘটনার পরে আপনি এই ফ্যাক্টরি কি গুছিয়ে নিতে পারছেন এখন? আমি এখনো তো দাঁড়াইতে পারিনি, কারণ 2 বছর হয়ে গেল। কারণ আমার যতই বিশেষ করে আমি 2013-তে 1 বছরে আমি মাত্র $22 লক্ষ এক্সপোর্ট করছি, যেখানে আমি নর্মালি এক্সপোর্ট করি $48 মিলিয়ন। 2011-তে এবং 2012-তে $34 মিলিয়ন এক্সপোর্ট করছি। সেখানে মাত্র 1 বছরে করছি মাত্র $1 মিলিয়ন। এবং 2014 শুরুতে আমি প্রায় $5.5 মিলিয়ন রানিং অর্ডার রাখা অবস্থায় আমাকে জেলে যেতে হলো। এবং তারপরে তো আমার এই $55 লক্ষ কাজ যখন শেষ হয়ে গেল, তখন তো আপনি দেখলেন আমার আরো 5টা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল। এবং এই ধরনের, দেলোয়ার সাহেব, এই ধরনের দুর্ঘটনায় শ্রমিক এবং মালিক উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হন। সেইটার থেকে উদ্ধার পাওয়ার জন্য সামগ্রিকভাবে কি আমাদের কোনো প্রস্তুতি আছে? না, আমি আপনারাও দেখবেন এবং আমার এই তাজরিনের ঘটনাটা অবশ্যই একটা বড় ঘটনা এবং ইতিপূর্বে এরকম ঘটনা ঘটে নাই বাংলাদেশে এবং আমাদের এরপরে দেখবেন যে আর এরকম হবে না। কারণটা হলো যে ওইখানকার যে ধরনেরই বিভিন্ন মিডিয়াতে যে ধরনের সমস্যার কথা আসছে, পরবর্তীতে সবাই কিন্তু সচেতন।
এবং আপনার সেই ধরনের পুনরাবৃত্তি আর ঘটার কোনো সুযোগ নাই। বিশেষ করে দেখেন তাজরিনের ঘটনা পরে অনেক জায়গায় টিউবলাইট বাস্ট হয়েছে, সাথে সাথে সমস্ত ওয়ার্কার বাইরে গেছে। তার মানে এটা কি, সব এখন কিন্তু কেউ কারো ওই অপেক্ষা করে না কলিং বেল, ফায়ার অ্যালার্ম বা কারো কে বলতেছে নামতে দিবে না, কে নামতে দিবে সেদিকে কোনো কথা না। যদি কেউ কোনো জায়গায় একটা সাউন্ড পায়, ধরেন আগুন না অন্য যে কোনো ঘটনায় ঘটে, সাথে সাথে সমস্ত ওয়ার্কার বাইরে হয়ে যাচ্ছে। তার মানে কি, আপনি তাজরিনে আগুন লাগার পরে অগ্নিকাণ্ডে কিন্তু দেখবেন যে 10-15 জন লোক মারা যায় না, হয়তো এই যে আরো 2-1টা ছোট ছোট ঘটনা ঘটছে, কিন্তু হয়তো 2-4-5 জন বা দেলোয়ার 7 হোসেন জন মারা সাহেব, গেছে। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। দর্শক, চলে যাব অন্য খবরে। স্বর্ণ চোরাচালানে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশ বিমানের 3 কর্মকর্তাই বিপুল সম্পদের মালিক। এই 3 জনেরই রাজধানীর অভিজাত এলাকায় আছে বহুতল বাড়ি, ব্যবহার করেন একাধিক দামি গাড়ি। তবে গ্রেপ্তার এই 3 কর্মকর্তার সম্পদ অনুসন্ধানে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি দুর্নীতি দমন কমিশন দুদক। চোরাকারবারিদের পছন্দ মতো পাইলট ও কেবিন ক্রুদের নির্দিষ্ট ফ্লাইটে দায়িত্ব ভাগ করে দিতেন বিমানের উপমহাব্যবস্থাপক এমদাদ হোসেন, ব্যবস্থাপক তোজাম্মেল হোসেন ও জ্যেষ্ঠ ক্যাপ্টেন আবু মোহাম্মদ আসলাম শহীদ। আর এভাবেই কোটি কোটি টাকার সম্পদ গড়েন তারা, বলছে গোয়েন্দারা। 2003-এ রাজধানীর পান্থপথে 6তলা বাড়ি করেন এমদাদ। গুলশান ডিসিসি মার্কেট ও যমুনা ফিউচার পার্কে আছে 2টি দোকান। চড়তেন মার্সিডিজ বেঞ্জে। গ্রেপ্তারের পর সে গাড়ি সরিয়ে ফেলা হলেও পরিবারের জন্য আছে আরেকটি দামি গাড়ি। উত্তরায় ডুপ্লেক্স বাড়ির মালিক তোজাম্মেল। গোয়েন্দা পুলিশ বলছে নামে বেনামে আরও 2টি ফ্ল্যাট আছে তার। পিছিয়ে নেই ক্যাপ্টেন শহীদও। বসুন্ধরা আবাসিক এলাকার এই বাড়ির মালিক তিনি। 6তলার মধ্যে নির্মাণ কাজ শেষ হয়েছে 4তলার। এদিকে এই 3 বিমান কর্মকর্তার সম্পদ অনুসন্ধানের কথা এখনো ভাবছে না দুদক। জানতে চাইলে কথা বলতেও রাজি হননি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। তবে টিআইবি বলছে শতপ্রণোদিত হয়েই বিমান কর্মকর্তাদের সম্পদের হিসাব নেয়া দুদকের দায়িত্ব। বিশেষ করে দুর্নীতি দমন কমিশন এক্ষেত্রে খুবই সক্রিয়ভাবে একটা ভূমিকা পালন করতে পারে, প্রোঅ্যাক্টিভলি বা স্বপ্রণোদিত হয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করতে পারে। বিশেষ করে যে তথ্য ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যে তারা যে সম্পদের মালিক হয়েছেন, এটা নিশ্চয়ই তাদের বৈধ এর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়া স্বর্ণ চোরাচালান বন্ধে বেসামরিক বিমান মন্ত্রণালয়ের জবাবদিহি নিশ্চিত করার কোনো বিকল্প নেই বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। নাদিম মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন টিআইবি ট্রাস্টি বোর্ডের সদস্য এম হাফিজউদ্দিন খান। জনাব হাফিজউদ্দিন, প্রথমেই জানতে চাইব, এই যে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে যে সম্পদ আহরণের অভিযোগ আমরা পেয়েছি এবং আমরা পুলিশের কাছ থেকেও তথ্য পেয়েছি, এইগুলি অনুসন্ধানের জন্য দুদক কি স্বেচ্ছায় দায়িত্ব নিয়ে এই কাজগুলি করতে পারে বা করা উচিত? হ্যাঁ, ধন্যবাদ। ব্যাপার হলো যে যদি আমরা এই ধরনের ঘটনা যখন পাওয়া যাচ্ছে তখন অবশ্যই দুদক থেকে স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত করা দরকার। এবং এটা তো শুধু এটাই নয়, আমরা মনে করি আমাদের দেশে যেহেতু দুর্নীতি প্রকটভাবে বিরাজমান, সুতরাং আমাদের বিভিন্ন সরকারি উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা আছেন তাদের সবারই সম্পদের হিসাব নেওয়া দরকার এবং সেইগুলোকে পরীক্ষা নিরীক্ষা বাছাই করা দরকার। এটা করলে দুর্নীতি দমনে সহায়ক ভূমিকা পালন করবে। এখানে বিমানের যেটা হয়েছে এটা তো সবাই জানে যে এখানে চোরাচালান হয়, ব্যাপক হারে হয় এবং গত সাম্প্রতিক কয়েক মাসে তো প্রতিদিনই সোনা ধরা পড়ছে। 1 ভরি 2 ভরি নয়, 1 কেজি 2 কেজি 5 কেজি 7 কেজি 15-20 কেজি সোনা ধরা পড়ছে। তারপরেও কর্তৃপক্ষকে সচেতন হইতে আমরা অনেক সময় দিল তারা এটা নিজের সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েছিল তা নয়, অনেক দিন অপেক্ষা করার পরে তারা সক্রিয় হলো। যখন এটা একেবারেই আর সহ্যের বাইরে চলে গেছে তারপরে তারা সচেতন হয়েছে, সক্রিয় হয়েছে এবং কিছু ব্যক্তি গ্রেপ্তার করা হয়েছে। এটা তো করেছে ডিবি পুলিশ, কিন্তু
এখানে তো দুদকের তো বড় ভূমিকা থাকার কথা। দুদক থেকে এখন অবশ্যই অবিলম্বে এদের সম্পদ, যেটা একটু আগে শুনতে পেলাম, তাদের অগাধ সম্পদের মালিক, তাদের বিরুদ্ধে তদন্ত স্বরপরিণত হয়ে সুমোটো অ্যাকশন নেওয়া অবশ্যই আমরা মনে করি অত্যন্ত জরুরি। স্যার, এখানে একটু জানতে চাইবো যে সরকারি প্রতিষ্ঠানগুলোতে এই অভ্যন্তরীণ কোনো চেক অ্যান্ড ব্যালেন্স কি আছে যাতে এই ধরনের ঘটনাগুলি ধরা পড়তে পারে অফিসের মধ্যেই? খুব একটা ইফেক্টিভ কোনো কিছু নাই, খুব একটা আমাদের সরকারি কার্যক্রমে ওইভাবে ধরাটা একটা ডিফিকাল্ট। ইফেক্টিভ কোনো কিছু নাই, কোনো মেকানিজম ঠিক ওইভাবে মানে যেটা স্ট্রাকচার্ড একটা মেকানিজম যেটা, সেটা আমাদের দেশে তো নাই। একটা ইন্টারনাল কন্ট্রোলের একটা কথা শোনা যায়, মানে প্রত্যেক অর্গানাইজেশন থাকার কথা, এবং এটা নিয়ে কিছু উদ্যোগ ফাইন্যান্স মিনিস্ট্রি গ্রহণও করেছিল এবং একটা ইন্টারনাল কন্ট্রোলের ম্যানুয়ালও তৈরি করেছিল, কিন্তু এগুলো কোনো মন্ত্রণালয় এবং কোনো সংস্থা পেয়েছে কিনা এবং এগুলোকে বাস্তবায়িত করেছে কিনা এরকম কোনো কথা আমরা শুনি নাই। স্যার, এই যে বিশেষ করে বিমানে যে অবস্থাটি আমরা দেখছি, আপনিও বললেন যে খুব ঘন ঘনই স্বর্ণ আমরা আটক হতে দেখছি, এই রকম পরিস্থিতিতে আসলে শুধুমাত্র এই প্রতিষ্ঠানে আলাদাভাবে দুদক বা সরকারের অন্যান্য যেসব এজেন্সি আছে তাদের গুরুত্ব দিয়ে তদন্তে নামা প্রয়োজন মনে করেন কিনা? অবশ্যই মনে করি, এবং এটাকে সমন্বিতভাবে দুদক এবং ডিবি পুলিশ সবাই সমন্বিতভাবে, কাস্টমস ইন্টেলিজেন্স সবাই একটা কোঅর্ডিনেটেড ওয়েতে এটা একটা তদন্ত করা দরকার এবং কার্যকরী ব্যবস্থা নেওয়া দরকার আমি মনে করি। স্যার, রাজনীতিবিদদের বিরুদ্ধে দুদক যে সম্পদের অভিযান বিভিন্ন সময় নেয়, সেটা যতটা দেখা যায় সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে ততটা দেখা যায় না। এটা কি মনে করেন কোনো ধরনের দুর্বলতা? দেখেন, এই তো লম্বা প্রশ্ন, একটা বড় প্রশ্ন করলেন। আমাদের দেশে দুর্নীতির জন্য কোনো রাঘব বোয়াল এ পর্যন্ত ধরা পড়ে নাই বা কারো শাস্তি হয় নাই, একমাত্র এই হোসেন মোহাম্মদ এরশাদ ছাড়া আর কারো কোনো শাস্তি হয় নাই। আমরা দেখি নাই এই দুদক গঠন হওয়ার পরে প্রথম যে তো 2 বছর তারা কোনো কাজই করে নাই, তারপরে যখন 1/11-এর পরে নতুন পুনর্গঠন করা হলো, তারা কিছু কার্যক্রম করেছিল, যেখানে আবার কিছু ওভার অ্যাক্টিং ছিল, অতিশয় কার্যক্রম ছিল, এবং কিছু পদ্ধতিগত ত্রুটি ছিল, যে জন্য কোনো কিছু শেষ পর্যন্ত হয় নাই, কারো কোনো শাস্তি হয় নাই। জনাব হাফিজউদ্দিন খান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছে আরও একটি ভিডিও।